বাগেরহাটে দুটো আসনে আমাদের প্রার্থী ছিল জামাতের। মোরলগঞ্জ শরণখোলাতে মরহুম মৌলানা মুফতি আব্দুল সাত্তার সাহেব ছিলেন, আর এখানে আমাদের শহীদ গাজী মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব ছিলেন। আমি আমার আব্বার সাথে এখানে এসেছিলাম এবং পরবর্তীতে 2004 সালে যখন মাহফিল থেকে ফেরার পথে চাচাকে বোমা মেরে হত্যা করা হয়, এই আমার আব্বার যখন ফাঁসি কার্যকর হয় 2015 সালের 21 নভেম্বর দিবাগত রাতে, তখন আমার বাবার যত পোশাক আমরা কারাগার থেকে পেয়েছিলাম, ওই কারাগারে যাওয়ার সময় উনি ফাঁসির মঞ্চে যাওয়ার সময় পুরোটা প্যাকেট করে দিয়েছিলেন। আমরা ওই দিন পাই নাই, কয়েকদিন পরে পেয়েছিলাম। পরে আমরা এগুলো নিয়ে বসলাম যে আব্বার এই পাঞ্জাবিগুলো কী করব, পাঞ্জাবি তারপরে লুঙ্গি ফতো এগুলো অনেক কিছু ছিল। গাজী তামিম ভাই একদম আমাদের মামলার একদম সহযোগী আইনজীবী ছিলেন, সবচেয়ে নিবেদিত যারা সদস্য ছিলেন সেই সময় তাদের মধ্যে আমাদের সেই টিমের সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিলেন, কিন্তু সবচেয়ে নিবেদিত সদস্য ছিলেন। আমি তারপর থেকে তার এই আস্তে আস্তে এই গ্রুমিংটা, তার এই বড় হওয়াটা দেখলাম এবং আজকে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আল্লাহ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ মৌলানা গাজী আবু বকর সিদ্দিক ফাউন্ডেশন আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিজ্ঞ উলামা একরাম এবং শহীদ পরিবারের ডাকে সাড়া দিয়ে যারা এসেছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ মৌলানা গাজী আবু বকর সিদ্দিক চাচার ছেলে অ্যাডভোকেট গাজী তামিম আমাদের দুঃসময়ের সঙ্গী। উনি যখন আমাকে এই প্রোগ্রামটার জন্য দাওয়াত দিয়েছেন, এটা প্রায় মাসখানেক আগের কথা, তিনি যখন একটা কথা লিখেছেন আমি আর দ্বিতীয় কোনো কথা উত্তর দিতে পারি না। উনি বলেছেন যে ভাই, আমরা এটা বাবার জন্য আব্বুর জন্য প্রথম কোনো দোয়া মাহফিল হবে, আমরা 21 বছর এরকম করতে পারি নাই এবং এরপরে আসলে আর কোনো কথা বলা থাকে না। আমি বলছি ইনশাল্লাহ আমি যাব, এবং আমি একবারও এখনও আজকে আসা পর্যন্ত একবারও অস্বস্তি বোধ করি নাই, এ কারণে যে আমি অনুভব করেছি যে একটা পরিবার, এই পরিবারটা বাংলাদেশে যারা যখন তাদের বাবাকে হারিয়েছে, তখন উনি, আজকে আমি জিজ্ঞাসা করলাম তার বয়স কত ছিল, তো উনি তখন আলিম পড়তেন, আর ওনার ছোট ভাই তার বয়স 3.5 বছর। তো এই পরিবারটা কি কঠিন একটা সময় পার করেছে, তারপরে সেই জায়গাগুলো পার হয়ে এই 15-15.5 বছরের দুঃসময় পার হয়ে আজকে তার একটি জায়গায় এসেছে, এরকম খোলা প্রান্তরে এই দোয়া মাহফিল, এই বিচারের দাবিতে এই সভার আয়োজন করতে পেরেছে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলার যে মিরাকল, যে অলৌকিক যে ক্ষমতা, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি, এটা আমাদের দেখার সৌভাগ্য হলো। আমি বাগেরহাটে এসেছিলাম প্রথম বোধহয় 2001 সালে, তখন আমি ছোট। নির্বাচনের আগে এই বাগেরহাটে দুটো আসনে আমাদের প্রার্থী ছিল জামাতের। মোরলগঞ্জ শরণখোলাতে মরহুম মৌলানা মুফতি আব্দুল সাত্তার সাহেব ছিলেন, আর এখানে আমাদের শহীদ গাজী মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব ছিলেন। আমি আমার আব্বার সাথে এখানে এসেছিলাম এবং পরবর্তীতে 2004 সালে যখন মাহফিল থেকে ফেরার পথে চাচাকে বোমা মেরে হত্যা করা হয়, এই ঘটনা সেই সময় খুবই দেশজুড়ে একটি আলোড়ন তৈরি করেছিল। এবং শুধু উনি নয়, আমি খুবই এই ব্যাপারটি প্রশংসা করতে চাই শহীদ পরিবারের, তামিম ভাই সহ সবার। আমি ওনার ভিডিও দেখলাম এবং ওনাদের বইতে পড়লাম, ওনারা প্রতিবার এই শহীদ গাজী মৌলানা আবু বকর সিদ্দিক সাহেবের পাশাপাশি ওই দিন যে ভ্যান চালক যিনি শহীদ হয়েছিলেন তার কথা উল্লেখ করেন। এটা আমি মনে করি যে এইটার জন্য তাদের প্রশংসা করা উচিত। এবং এই 2004 সালের এই ঘটনার পরে তামিম ভাইয়ের সাথে আমাদের দেখা হলো 2010 সালে, যখন আমার আব্বা সহ এই শহীদ আমির জামাত, শহীদ নায়েবে আমিরকে সবাইকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় যখন তাদেরকে অভিযুক্ত করা হয়, এবং গাজী তামিম ভাই একদম আমাদের মামলার একদম সহযোগী আইনজীবী ছিলেন, সবচেয়ে নিবেদিত যারা সদস্য ছিলেন সেই সময় তাদের মধ্যে আমাদের সেই টিমের সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিলেন, কিন্তু সবচেয়ে নিবেদিত সদস্য ছিলেন। আমি তারপর থেকে তার এই আস্তে আস্তে এই গ্রুমিংটা, তার এই বড় হওয়াটা দেখলাম এবং আজকে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আল্লাহ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর করেছেন। তারপরে তিনি অতি সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে এনরোল হয়েছেন। আমি জানি না চাচা যদি জীবিত থাকতেন, শহীদ গাজী মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব, তিনি কতটা খুশি হতেন, কারণ এইগুলো একটা যারা আইন পেশায় যায় এটা তাদের চূড়ান্ত অর্জন, এর থেকে উপরে আর তাদের যাওয়ার জায়গা নেই। এই জায়গাগুলো আল্লাহ তাআলা অনেক অল্প বয়সে তামিম ভাইকে দিয়েছেন। আমি মনে করি এটা আল্লাহ তাদের পরিবারের উপর, তার প্রতি যে সন্তুষ্ট এবং তারা যে শহীদ পরিবারের সদস্য হিসেবে তাদের উপর আল্লাহ যে বরকতগুলো দিয়েছেন, তার কারণে তামিম ভাই অতি অল্প বয়সে আল্লাহ তাকে এত সম্মাননার ব্যবস্থা করেছেন। আমার তামিম ভাই একটা নোট দিলেন, আমার আব্বার যখন ফাঁসি কার্যকর হয় 2015 সালের 21 নভেম্বর দিবাগত রাতে, তখন আমার বাবার যত পোশাক আমরা কারাগার থেকে পেয়েছিলাম, ওই কারাগারে যাওয়ার সময় উনি ফাঁসির মঞ্চে যাওয়ার সময় পুরোটা প্যাকেট করে দিয়েছিলেন। আমরা ওই দিন পাই নাই, কয়েকদিন পরে পেয়েছিলাম।
পরে আমরা এগুলো নিয়ে বসলাম যে আবার এই পাঞ্জাবিগুলো কি করব, পাঞ্জাবি তারপরে লুঙ্গি ফতো এগুলো অনেক কিছু ছিল কয়েকটা। তা আম্মা তখন বললেন যে এগুলো তার যে প্রিয় প্রিয় মানুষগুলো আছে তাদেরকে দেওয়ার জন্য। তো তামিম ভাইকে আমরা এরকম আব্বার একটা পাঞ্জাবি দিয়েছিলাম, এটা উনি লিখেছেন এখানে। তো এই হচ্ছে আমাদের সাথে তাদের পারিবারিক সম্পর্ক, এবং এটা খুবই খুবই অন্যরকম একটা ব্যাপার। আপনারা চিন্তা করলে বুঝবেন যে আমার বাবা তার বাবার জন্য এসছিলেন, এখানে নির্বাচনের প্রচারণে এসছিলেন, তার বাবা শহীদ হওয়ার পরে এসছিলেন, এবং এরপরে আবার এখন আমরা, ওনার বাবাও নেই আমার বাবাও নেই, আমরা দুই পরিবারের দুই সন্তান এখন একসাথে কাজ করি বা থাকি। এটা আসলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরের যে বন্ধন, এটা এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশিত হয়। আরেকটা কথা বলি যে বাংলাদেশে দেখেন এই ইসলাম যেভাবে ছড়িয়েছে আমাদের তৃণমূল পর্যায়ে, জেলাগুলোতে বা উপজেলা থানা গ্রাম পর্যায়ে, এর পেছনে এরকম দায়ী আল্লাহদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বলা যায় তাদের ভূমিকাই সবচেয়ে বেশি। তারা এই মানুষগুলোকে ইসলাম শিখিয়েছেন, নবীজির সিরাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনা করেছেন, বিভিন্ন বিষয়, ইসলামের বিভিন্ন বিষয়ে তারা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলেছেন যে যারা মানুষকে আল্লাহর পথে ডাকে এবং যারা নেকামল করে তারা হচ্ছে তার থেকে আর কে উত্তম হতে পারে। অথচ উত্তম মানুষগুলোকে ইসলাম বিরোধী শক্তিরা হত্যা করলো, এবং এতে বোঝা যায় যে হক ও বাতিলের যে চিরস্থায়ী যে দ্বন্দ্ব, যে সংঘাত, এই সংঘাত আগেও ছিল, এবং এই সংঘাতেরই একটি ভিকটিম হয়েছেন আমাদের শহীদ গাজী মাওলানা আবু বকর সিদ্দিক চাচা। এবং আমি আজকের এই জায়গায় আরও অনেক আমাদের শহীদ পরিবারের সদস্যরা আছেন, সবাই কথা বলবেন। আমি শুধু এতটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে সাথে থাকার যে পুরস্কার, শহীদ হওয়ার যে পুরস্কার, আজকে দেখেন যারা তাকে হত্যা করলো তাদের কথা এখানে কোথায় আলোচিত হচ্ছে এবং তাদের কথা কিভাবে সমালোচনা হচ্ছে, আর যারা ইসলামের পক্ষে ছিলেন, যারা জীবন দিলেন, শহীদ হলেন, তারা এখানে কিভাবে মর্যাদার সাথে আছেন। এই কথা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা যে আমরা যদি ইসলামের সাথে থাকতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা এভাবে আমাদের ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিবেন। আমি এইটুকু বলেই শুধু শেষ করি যে এই অন্যায় যেগুলো হয়েছে, আমাদের শহীদ গাজী মাওলানা আবু বকর সিদ্দিক, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমার বাবা এখানে শহীদ আমিরে জামাতের সন্তান আছেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সন্তান আছেন, এবং এর বাইরেও বাংলাদেশে বিগত 15.5 বছরে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষকে গুম খুন করা হয়েছে, অসংখ্য আলেম ওলামাকে নির্যাতন করা হয়েছে। আমাদের আজকের এখানে যিনি উপস্থিত আছেন মোহতারাম মুখ্য আলোচক, উনি দেশেই থাকতে পারেন নাই, দীর্ঘদিন উনি নির্বাসনে ছিলেন। এই যে বাংলাদেশের আলেম ওলামা এবং ইসলামপন্থীদের উপর যে নির্যাতন হয়েছে, এই প্রত্যেকটা ঘটনার জন্য বিচার হয়, আমরা এটা দাবি করছি। এবং এখানে শহীদ পরিবারের সন্তান হিসেবে তামিম ভাইয়ের কাছেও আমাদের অনুরোধ এবং প্রত্যাশা যে তিনি এই অপরাধগুলোর যে ফ্যাসিস্ট যে শাসন ছিল, বিশেষ করে তার যে প্রধান, তাকে যেন দ্রুততম সময়ের মধ্যে আমরা অনেকগুলো মামলায় যেন তার রায় এবং শাস্তি দেখতে পারি, এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে এই ব্যবস্থা তার কাছে আমরা দাবি করি। আমরা আজকের এখানে এতটুকু বলেই শেষ করছি। আল্লাহ তাআলা শহীদ গাজী আবু বকর সিদ্দিককে শাহাদাতের উন্নত মর্যাদা দান করুন। তাকে সহ, আমার বাবা সহ, এখানে যারা আছেন আমার সকল চাচা সহ, একই দিনই সহকর্মী যারা, তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুন এবং তাদেরকে জান্নাতে তাদেরকে একসাথে থাকার তৌফিক দান করুন, এবং আমাদেরকেও তাদের সাথে থাকার নসিব দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।